বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমাদের রসায়নের আজকে প্রথম ক্লাস। তোমরা দশম শ্রেণীতে পড়ছো নাকি? তো তোমাদের রসায়নের কিন্তু আজকে প্রথম ক্লাস। এর আগে একটা ক্লাস আমরা পাই নাই, ঠিক আছে না? তো এর আগে তোমাদের কি মনে করো নবম শ্রেণীতে তোমাদের বিজ্ঞান বইটা পড়ছো, সেখানে কিছু ধারণা পাইছো। তো তারপরেও আমরা এদিক থেকে সবাই তাহলে আমরা কি করবো, এরপরে আমরা চেষ্টা করবো কি এখন পুরো বিস্তারিত রসায়নটা পড়ানোর জন্য একেবারে জিরো থেকে শুরু করব। তোমার যার যেখানে সমস্যা বলবা, সমালোচনা রাখবা না, ঠিক আছে? লজ্জা বাড়িতে রেখে চলছিলাম, ঠিক আছে? এখানে রাখবা না। আগে যাই হোক, খেয়াল করো এখানে তৃতীয় অধ্যায় আমাদের এই দেখো তোমাদের এইটা কিন্তু আমরা কি এসএসসি 2026 মানে তোমরা 2026 এর প্রথম যে রসায়ন এটা শুরু করছি আমরা প্রথম থেকে জিরো থেকে শুরু করব। সেখানে তোমরা জানো যে মৌল বা মৌলিক পদার্থ, আচ্ছা পদার্থ কি সেটা তো জানো সবাই, জানে যে পদার্থ কি স্থান দখল করতে পারে, ভর আছে, ওজন আছে, এরকম অনেক বৈশিষ্ট্য তোমরা সেই ছোটবেলা থেকে জানছো। আজকে খেয়াল করো এখানে হচ্ছে মৌলিক পদার্থ কি, তোমাদের যে তৃতীয় অধ্যায় সেখান থেকে তোমাদের বলা হয়েছে কি কি জানতে হবে, কি কি পড়তে হবে, তোমাদের টোটাল নির্দেশনা দেওয়া আছে। তোমাদের পদার্থ থেকে শুরু করা হয়েছে কি মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থের সংজ্ঞা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকম বলে, কি যা কোনো সময় ভাঙা দেয় তাই হচ্ছে মৌলিক পদার্থ, এরকম বলে না? কিন্তু সুন্দর ও সঠিকভাবে যদি লিখতে চাও তাহলে সেটা হচ্ছে কি যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মনিষ্ঠ অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে, ঠিক আছে? কি দেখো রাসায়নিক বলা হয় কি যে তোমরা শিখছো যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখন ভাঙবো কি হাতুড়ি দিয়ে ভাঙবো? তো কি দিয়ে ভাঙবো? এরকম ভাঙবো না। বিষয়টা আছে কি রাসায়নিক বিক্রিয়ার বিষয়। অথবা কি লিখবো? রাসায়নিক ভাবে বিশ্লেষণ করে, নাকি রাসায়নিক ভাবে কি দেখো রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন ধর্মনিষ্ঠ কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় কি মৌল বা মৌলিক পদার্থ। যেমন মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনকে ভাঙলে যতভাবে রাসায়নিক বিশ্লেষণ করে হাইড্রোজেনই পাওয়া যাবে, ঠিক আছে? অক্সিজেনকে অক্সিজেনই পাওয়া যাবে। যেমন মনে করো তোমাদের আমরা বলি যে চাল আসলে ঘরে চাল, চাল যদি ভাঙে তাহলে চালই পাওয়া, চাল ভাঙলে কি ডাল পাবা? ডাল, চাল করলে ডাল পাবা, চাউলের ডাল নাকি? হ্যাঁ, মানে চাল ভাঙলে চালই পাবো, ডাল কি আর পাবো? পাবো না। স্বর্ণ ভাঙলে এরকম স্বর্ণই পাবো, ঠিক আছে? লোহা ভাঙলে লোহাই পাবো। এটা হচ্ছে কি মৌলিক পদার্থ। যে পদার্থকে রাসায়নিক ভাবে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না, তার নাম হচ্ছে কি মৌলিক পদার্থ। কথা ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা দেখো যেমন যে হাইড্রোজেন, অক্সিজেন আমরা মৌলিক পদার্থ, এরকম আমাদের কি তোমার বইতে 118টা মৌলিক পদার্থ আছে। কয়টা? 118টা মৌলিক পদার্থ আছে। সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করবো ধাপে ধাপে, ঠিক আছে? আমরা যখন পড়ছিলাম আমরা কম ছিল, কিন্তু ধাপে ধাপে প্রতিনিয়ত কি রসায়ন বলে কি বিজ্ঞান প্রতিনিয়তই কি পরিবর্তনশীল, নতুন নতুন আবিষ্কার এবং সৃষ্টি নিয়ে আসে, ঠিক না? তো তোমাদের বইয়ে কয়টা আছে? 118টা মৌল আছে। কয়টা আছে? 118টা মৌল আছে। সেই 118টা মৌল সম্পর্কে আমরা জানবো। এখন হচ্ছে পরমাণু কি। পরমাণু কি তোমরা বলো কি পদার্থের ক্ষুদ্রতম কণা, এটা হচ্ছে কি পরমাণু, ঠিক না? এটা সুন্দরভাবে যদি বলতে চাও, ঠিক আছে? ভাষার একটা তো সৌন্দর্য আছে। সুন্দরভাবে বলতে গেলে কি হয়? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব নাই, কি নাই? স্বাধীন অস্তিত্ব নাই, মানে সে স্বাধীনভাবে থাকতে পারে না। হ্যাঁ, কিন্তু ক্ষুদ্রতম একক রূপে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। তাই কি বলা হয়? পরমাণু বলা হয়। আসো আস্তে আস্তে আসবা, এই দেখো বুঝলি, ওকে আসো এই আস্তে আস্তে যাও, ওকে বসো। ওকে খেয়াল করো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব নেই, অর্থাৎ খেয়াল করবা কিন্তু পরমাণু সহ দেখো, হ্যাঁ পরমাণু সহ স্বাধীনভাবে থাকতে পারে না। মানে কিরকম স্বাধীনভাবে থাকতে পারে বলতে তোমরা তো অনেকে বুঝতে পারছো না। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন না এরকম হাইড্রোজেন, এটা এইচ লেখছি, এটা হচ্ছে কি হাইড্রোজেনের এইচ। আমরা প্রতীক লেখা শিখাবো, এটা হচ্ছে হাইড্রোজেনের এইচ। এরকম একটা হাইড্রোজেন প্রকৃতিতে থাকতে পারে না, এটা হচ্ছে পরমাণু। এটা একটা এইচ লেখছি, এটা হচ্ছে কি একটা হাইড্রোজেনের পরমাণু। একটা হাইড্রোজেন কি থাকতে পারে না, কি করবে? এটা অণু আকারে থাকবে। কি আকারে থাকবে? অণু আকারে, সে স্বাধীনভাবে থাকতে পারে না। অথবা এটা যে কোনো অন্য কোনো কিসের সাথে কি হবে? অণু বা যৌগ আকারে থাকবে। কোনোভাবেই কি একটা পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। কিন্তু মজার বিষয় যখন রাসায়নিক বিক্রিয়া ঘটবে তখন এই অণু আকারে বিক্রিয়া ঘটবে না বা পরমাণু যৌগ আকারে বিক্রিয়া ঘটবে না, ওরা করে ভাঙে কি পরমাণু হবে। পরমাণু হয়ে কি করবে? বিক্রিয়া ঘটবে। কথা কি বলছি বুঝছো?
হ্যাঁ, তো দেখো যেমন হাইড্রোজেন, এই যে এটা কি হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, তাহলে পরমাণু দুইটা জিনিস পেলাম, একটা কি স্বাধীন অস্তিত্ব নাই, কি নাই, স্বাধীন অস্তিত্ব নাই, একটা হচ্ছে কি ক্ষুদ্রতম একক কি করে রাসায়নিক বিক্রিয়া কি করে অংশগ্রহণ করতে পারে, কি রাসায়নিক ক্ষুদ্রতম একক হিসেবে কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা দেখো মনোযোগ সবাই খেয়াল করো, একটা মিনিট দাও, আমি ওদের বসার জন্য একটা ব্যবস্থা করে দিই। এখানে আমরা কি করছি দেখো, মৌলবাদী পদার্থ পরমাণু নাকি, এখন হচ্ছে কি অণু, অণু সম্পর্কে আলোচনা করবো, খেয়াল করো, ঠিক আছে? একটা মিনিট খেয়াল করো, দেখো অণু, অণুটা কি কোন যৌগিক অথবা মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, কোন যৌগিক অথবা কি মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, ঠিক আছে? ভালোভাবে একটু খেয়াল করো, কোন যৌগিক অথবা মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা ওই বস্তুর কি ধর্মাবলী কি করে অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে বিরাজ করতে পারে তাকে অণু বলে। আমরা সাধারণত জানি কি যৌগিক, দেখো পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাই না? কি পদার্থের ক্ষুদ্রতম কণা আছে কি পরমাণু, এরূপ জানো? হ্যাঁ, যৌগের ক্ষুদ্রতম অণু বা দুই বা ততোধিক পরমাণু মিলে একটা অণু গঠিত হয়, এরকম বলো না? এরকম বলবা না, বুঝেছো? অণু হচ্ছে কি একটি স্বাধীন অবস্থা, স্বাধীন সত্তা, যে নিজের বৈশিষ্ট্য বা ধর্মাবলী কি করে অক্ষুণ্ণ রেখে থাকতে পারে। যেমন এখানে বললাম কি কোন হচ্ছে, দেখো এই যে একটা কি হাইড্রোজেন অণু, এটা কি হাইড্রোজেন অণু না? হাইড্রোজেন অণু, তাহলে হাইড্রোজেন অণু সে স্বাধীনভাবে থাকতে পারে, পরিবেশে কি করে স্বাধীনভাবে থাকতে পারে। যেমন হাইড্রোজেন অণু, পানির একটা অণু, সালফিক অ্যাসিডের অণু, বিভিন্ন অণু আছে। কথা কি বলছে বুঝছো? আচ্ছা দেখো, আচ্ছা এইটুকু তুলা হয়েছে নাকি, এইগুলো তোমরা আগে থেকে মোটামুটি কিছুটা জানো, মৌলিক পদার্থ, পরমাণু, অণু, কিন্তু সংজ্ঞাটা এখন তো এইভাবে শিখবা, ঠিক আছে? কেন শিখবা? শুধু কি পরীক্ষা দেবে, নিজে অন্যকে জানানোর জন্য কি সুন্দরভাবে শিখতে হবে, নিজে অন্যকে জানানোর জন্য কি সুন্দরভাবে শিখতে হবে নাকি, মনে রাখবে?
তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আছে নোটবুকের কাছে, ঠিক আছে, এগুলো করতে হবে। দেখো প্রতীক, দেখো গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা আমি বারবার বলি নবম শ্রেণীতে কিছুটা পড়াশোনা করছো, কিছু কিছু জানো, তোমরা কিছু জানো না, কিন্তু এখন আমরা একেবারে বারবার বলছি রসায়নের একেবারে কি করব, জিরো থেকে শুরু করব। এটা হচ্ছে রসায়নের জিরো থেকে তোমাদের জন্য শুরু করবো, যাতে তোমরা কিছুটা শিখতে পারো, জানতে পারো, ঠিক আছে? কথা কি বলছি বুঝছো? এখান থেকে দেখো, দেখো কারণ দেখো এটা দেখো প্রতীক কি, সহজ করা হয়েছে। প্রতীক কি, মনোযোগ সঙ্গে খেয়াল করো। প্রতীক বিষয়টা কি দেখো, ভালোভাবে খেয়াল করেন। তো আমার নাম কি, মোহাম্মদ রুহেল মুন্সি, সংক্ষেপে আমি বললে কি আর এম। তোমরা আর এম লেখো না? হ্যাঁ, আর এম বললে ওটা এখন কোটালি প্রায় বলে আর এম মানে রুহেল মুন্সি স্যার, এটা কি হয়ে গেছে না, নাম হয়ে গেছে না? তো আর এম মানে কি রুহেল মুন্সি স্যার একটা নাম হয়ে গেছে। ঠিক একইভাবে এই যে 118টা মৌল, 118টা মৌল বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় বা বিভিন্ন যৌগে পুরো নাম দিয়ে কি প্রকাশ করা সম্ভব নয়, পুরো নাম দিয়ে কি প্রকাশ করা সম্ভব নয়। এই জন্য এদেরকে কি তাদের নামের সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়, তাদের নামে কি হয়, সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়। এটা হচ্ছে কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। কোন নামের কি, কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। ভাষাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের কি প্রতীক বলে। আমি বারবার বলছি এগুলো সব তুলবা, কারণ তোমাদের কি লাগবে, ছোট প্রশ্ন এখান থেকে হবে, যত ঘুরে পাশে হোক। আমি যে লেকচারটা তৈরি করছি এর মধ্যে দিয়ে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপাতত তোমাদের শীট এটা দেবো না, কারণ তোমরা একটু পরিশ্রম করো। সব আমি রেডি করে দিই, তোমরা পরে পড়ো না, বরং তো একবার লিখলে তোদের পড়া হয়ে যায় নাকি, ঠিক না? আচ্ছা দেখো, তাহলে যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক কি এইচ, অক্সিজেনের প্রতীক ও। আচ্ছা গেল। এখন প্রতীক লেখার নিয়ম, প্রতীক লেখার 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম? প্রতীক লেখার 3টা নিয়ম আছে। এই যে 118টা মৌল, কারণ এইগুলা লেখার জন্য কি 3টা নিয়ম আছে, মনে রাখবে। প্রতীক লেখার কয়টা নিয়ম? 3টা নিয়ম। প্রথম নিয়ম যেটা দেখো, সাধারণত কোন মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণকে বড় অক্ষরে লিখে প্রতীক প্রকাশ করা হয়। সহজ কথা, যে কোনো একটা নামের ইংরেজি নামের প্রথম অক্ষর, যেমন কি হাইড্রোজেন, হাইড্রোজেন কি এইচ নাকি, অক্সিজেন ও, নাইট্রোজেন এন, কার্বন সি। অর্থাৎ যে কোনো মৌলের নামের দেখো প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষরটা প্রতীক লেখা, এটা একটা স্বাভাবিক কমন কথা। কিন্তু কি নামটা দেখো, কি দেওয়া দেখো তো, ইংরেজি নামের ইংরেজি নামের প্রথম অক্ষর, ইংরেজি অক্ষর কয়টা? 26টা। ইংরেজি অক্ষর কয়টা? ইংরেজি অক্ষর আছে 26টা, 26 না? তো 26টা মৌল দিয়া, 26টা নাম দিয়া বা 26টা অক্ষর দিয়ে 26টা মৌল তুমি প্রকাশ করতে পারলা। মৌল আছে কয়টা? তাহলে 26টা দিয়ে কি সবগুলো করা সম্ভব? সম্ভব না। এই একটা নিয়ম দিয়ে সব সম্ভব না। কথা কি বলছো? 26টা অক্ষর আছে, তোমাদের কয়টা অক্ষর আছে? 26টা অক্ষর আছে। 26টা অক্ষর দিয়ে সর্বোচ্চ 26টা নামের প্রতীক দিতে পারলা, 26টা মৌলের কি দিতে পারলা, প্রতীক দিতে পারলা। বাকিগুলো কি করবা? ঠিক আছে, এই কারণে তোমাদের কি করতে হবে দেখো, দ্বিতীয় নিয়মে চলে যেতে হবে। প্রথম নিয়মটা কি, ইংরেজি নাম নিলা, ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখলাম। কথা ক্লিয়ার? বড় অক্ষরে লিখতে হবে, ছোট অক্ষরে লিখতে হবে। দেখো বড় অক্ষরে লিখতে হবে, ঠিক আছে? গেল। দ্বিতীয়টা আছে কি, কোন মৌলের দেখো খেয়াল করো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি ছুটি হলে বাড়ি চলে দিও। দেখো কোন মৌলের ইংরেজি নামের দুটি মৌলের প্রথম বর্ণ একই হলে দ্বিতীয় মৌলের ক্ষেত্রে প্রথম বর্ণের পরে উচ্চারণে যে বর্ণ হয় সেই বর্ণটি ছোট অক্ষরে লিখতে হবে। ভালোভাবে খেয়াল, এখানে কিন্তু একটা কথার মধ্যে ঝামেলা আছে, ভালোভাবে খেয়াল করবা। এখানে বলা হয়েছে দুটি মৌল, যেমন মনে করে প্রথমটা করেছে হাইড্রোজেন না, হাইড্রোজেনকে কি দিয়ে প্রকাশ করেছিলাম? এইচ দিয়া। হিলিয়াম কি আছে? এইচ দিয়া আছে না, হিলিয়াম আছে এইচ দিয়া। এখন প্রথম এইচ দিয়ে লিখলাম,
কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কি হবে, পরবর্তী খেয়াল করো, পরবর্তী যে নামটা এই করে যে উচ্চারণে যেটা পরবর্তী যেটা থাকবে না, খেয়াল করো, উচ্চারণে যেটা আসবে, উচ্চারণে পরবর্তী অক্ষরটাই লিখতে হবে। দেখো অনেকে মনে করে পরবর্তী যে অক্ষর, এটা না, পরবর্তী এখানে বলা হয়েছে মনের প্রথম বর্ণের পরে উচ্চারণে যে বর্ণ হয়, উচ্চারণে যে বর্ণ হবে সেই বর্ণটা ছোট হরফে ডানে লিখতে হবে। এই দেখো হিলিয়াম এইসি। ক্লোরিন উচ্চারণ করো কি ক্লোরিন, ক্লোরিন উচ্চারণ কি ক্লোরিন নাকি, সিএইচ ক্ষয়ের মতো উচ্চারণ ক্লোরিন নাকি। তখন এখানে কি ক্লোরিন যখন আসে কয় লাভ হয় নাকি, ক্লোনা এইচ কি উচ্চারণ আসে, আমি যে এইটা বলছি ক্লোরিন কি উচ্চারণ হয়, খ উচ্চারণ হবে না, কিন্তু এখানে উচ্চারণ কি ক্লোরিন, ক্লোরিন না, কয় লাভ হয় নাকি, কয়ের পরে কি আসে উচ্চারণ ল, এই কারণে সিএল। যদি পরবর্তী অক্ষর হইতো তাহলে হয়তো কি সিএইচ হতো, কিন্তু সিএস কি হয়েছে, পরবর্তী উচ্চারণ পরবর্তী অক্ষর না, বুঝবে, উচ্চারণে যেটা আসবে সেইটা। তোমরা কি বুঝতে পারছো সেটা, যে পরবর্তী যেটা কি উচ্চারণ আসবে, ক্লোরিন সিএল হয়ে গেল নাকি। এরপর হচ্ছে নিকেল, নিকেল নাকি, এরপর হচ্ছে কোবাল্ট সি, দেখো কার্বন, কার্বনের কি, কার্বনের কি সি, কার্বনের কি সি, তাহলে কোবাল্ট সিও, নাইট্রোজেন, নাইট্রোজেনে কি এন, নাইট্রোজেনে কি এন, নিকেলে এনআই। দেখো কার্বনে দেখো সিতে কয়টা, সিতে কার্বন, সিওতে কোবাল্ট, সিএল এ ক্লোরিন, সবই তো সি দিয়া, একই অক্ষর দিয়ে উচ্চারণ না, তাহলে একই উচ্চারণ দিয়ে শুরু হলে বা কি হইলে তখন কি করতে হবে আমাদের, তখন উচ্চারণে যেটা আসে মানে একই অক্ষর দিয়ে নাম হইলে উচ্চারণে যেটা আসবে সেটা ডানে ছোট হাতে লিখতে হবে, মনে রাখবে, সেটা ডানে কি করতে হবে, মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে হাইড্রোজেন খেয়াল করো, তাহলে হাইড্রোজেনে কি হলো, এইচ এর জন্য এইচ ই আসলো, ক্লোরিনে সিএল আসলো, এই দ্বিতীয় মূলটা বুঝছো। এখন কথা হচ্ছে এটা তো ইংরেজি নাম গেল, সবাইকে ইংরেজি আবিষ্কার করছে, অন্যান্য দেশে তো আবিষ্কার করছে, বা একসময় ল্যাটিন ভাষা কি ছিল, খুবই প্রচলন ছিল। তো কোনো কোনো দেখো মৌলের পরমাণুর প্রতীক তার ইংরেজি নাম না লিখে মনের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, কি দেওয়া হয়, ল্যাটিন নাম, ল্যাটিন নাম। যেমন মনে করো সোডিয়াম, নাম কি সোডিয়াম, ইংরেজি নাম আছে কি সোডিয়াম, হ্যাঁ এটা কি নেট্রিয়াম, নেট্রিয়াম কি নেট্রিয়াম, ঠিক আছে। এনে কি হবে এনে, এই যে নাইট্রোজেন তো আগে গেছে, নাইট্রোজেন এন আগে গেছে না, নিকেল এন আগে গেছে, তাহলে এন এ উচ্চারণ এনে আসছে, কথা ক্লিয়ার। আর দেখো ভালোভাবে খেয়াল করো প্রতীকগুলো কিভাবে আসে, মনোযোগ সঙ্গে খেয়াল করবা। কপার, এটা কি ইংরেজি নাম কি কপার, ল্যাটিন নাম আছে কাপ্রাম, কি কাপ্রাম, উচ্চারণে সিইউ আসছে, এই সিইউ কাপ্রাম, মনে রাখবে। আচ্ছা এরপর হচ্ছে কি পটাশিয়াম, হচ্ছে কি ক্যালিয়াম, পটাশিয়ামের কে, পটাশিয়াম তোমাদের বলা পটাশিয়ামের, তুমি বলো স্যার পটাশিয়াম তো পি দিয়ে শুরু, তাহলে কে আসলো কি থেকে, পটাশিয়ামের ল্যাটিন হচ্ছে ক্যালিয়াম, কথা কি ক্লিয়ার। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা, ভালোভাবে তুমি খেয়াল করো, নামকরণটা ভালোভাবে খেয়াল, প্রতীকটা ভালোভাবে খেয়াল করো, হ্যাঁ। এরপর কি লেড, লেডের ল্যাটিন নাম আছে কি প্লাম্বাম, লেডের ল্যাটিন নাম কি প্লাম্বাম, হবে কি পিবি, হবে কি পিবি, কথা ক্লিয়ার। আস্তে আস্তে হ্যাঁ আসতেছি, করতে গেলে চেষ্টা করতে দেখো, আসতেছি দেখো, কথা কি বুঝছো, হ্যাঁ এই তিনটা নিয়ম গেছে। তো প্রথম নিয়মটা কি, ইংরেজি নামের প্রথম অক্ষর লিখতে হবে। দ্বিতীয়টা কি, ইংরেজি নামের উচ্চারণে যেটা আসবে সেটা ছোট হবে, বড় অক্ষরের সাথে সাথে কি ছোট অক্ষরে লিখতে হবে। তৃতীয় যেটা কি, সেটা হচ্ছে কি তোমার ল্যাটিন নাম, ইংরেজি নাম দিয়ে হবে না, ল্যাটিন নামের অক্ষর থেকে আসতে হবে, কথা ক্লিয়ার। বিষয়টা কি বুঝতে পারছো, বুঝতে পারছো স্যার। এগুলো কি, এগুলো হচ্ছে আর 2025 এবং কি 26 শিক্ষার্থীদের জন্য রসায়নের, রসায়নের কি এটা রসায়নের তৃতীয় অধ্যায় আলোচনা করতেছি। মূলত আমরা কি 26 সালের জন্য আলোচনা করতেছি, কিন্তু পদার্থবিজ্ঞান এটা কি 2025 সালে যারা আছে তাদেরও আছে, আবার কি যারা নবম শ্রেণীতে সায়েন্স নেবে তাদের জন্য আছে, মানে একই অধ্যায় তিন গ্রুপে করতেছে নাকি, একই অধ্যায় কি তিন গ্রুপে কে কে করতেছে। দেখো এই অধ্যায়টা তোমাদের, তোমরা হচ্ছে 2026 সালের পরীক্ষার্থী, 2025, 26, 27 যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটা, সবার জন্য, কথা কি হয়েছে। আচ্ছা দেখো রসায়নের তৃতীয় অধ্যায়, রসায়নের তৃতীয় অধ্যায় দেখো সবার জন্য, ওকে খেয়াল করো। পরবর্তী কি আছে, পদার্থের গঠন, পরমাণুর গঠন ও পরিস্থিতি। আমরা
পরমাণুর গঠন সম্পর্কে জানবো, খুব ভালোভাবে জানবো, ঠিক আছে? একটু খেয়াল করো, পরমাণুর গঠন সম্পর্কে জানবো, খেয়াল করো। খেয়াল করো, আচ্ছা দেখো মনোযোগ করো। আচ্ছা কেউ প্রশ্ন আছে যে এগুলো শিখে কি হবে, আর সায়েন্স পড়তে হলে এগুলো লাগবে। সায়েন্সে যদি কি খেয়াল করো, যারা খেয়াল করো সায়েন্স নবম শ্রেণীতে, খেয়াল করো সাউন্ড না, দেখো আমরা আসলে এখানে কিন্তু যারা আমরা লাইভ করতেছি ক্লাসটা কি দেখানোর জন্য আমরা কিরকম পড়াই, মূলত আমরা লাইভ করতেছি, এখানে আমাদের ক্লাস চলতেছে সেটা লাইভ করতেছি, তাই না? ঠিক না? মানে ক্লাসটা লাইভ করতেছি আমরা কিভাবে পড়াই সেটা দেখানোর জন্য। আর তারপর যারা আমাদের লাইভটি দেখতেছো মনোযোগ সহ দেখতে হবে এবং কি কিছুটা শেখার চেষ্টা করবা, ঠিক না? আর এটা কেন হবে, কেন প্রয়োজন, এটা তো যা সায়েন্স পড়ার প্রয়োজন হবেই। আর অতিরিক্ত কথা আমরা বলতে পারবো না, কারণ আমাদের পড়ার আছে নাকি। দেখো কিন্তু প্রশ্ন পড়ার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। আগে খেয়াল করো, পরমাণুর গঠন ও পরিস্থিতি। আমরা যে আগে বললাম যে পরমাণুটা কি, ঠিক আছে? পরমাণুর গঠন দেখো, পরমাণুর মূল কণিকা কি, অনেকে কণিকা জানে কিন্তু যেই বলে মূল কণিকা কি আপনি কি চিন্তা করেন মূল কণিকা আবার কি? মূল হচ্ছে একটা প্রধান, এর মানে বোঝা যাচ্ছে মূল কণিকা যেহেতু আছে, এই খেয়াল করো মূল কণিকা যেহেতু আছে মানে মূল ছাড়াও কিছু আছে, মূল কণিকা ছাড়া মানে প্রধান কণিকা ছাড়াও আরো কিছু আছে। কথা কি বলছিস? যেহেতু মূল কণিকা আছে তাহলে কি মূল কণিকা ছাড়াও কি আরো অনেক আছে। কথা কি বলছি বুঝছো? ঠিক না? তাহলে কি মূল কণিকা কি মূল উপাদান রূপে যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে কি বলে পরমাণুর মূল কণিকা বলে। মূল কণিকা দুই প্রকার, একটা আছে স্থায়ী কণিকা আর একটা আছে কি অস্থায়ী কণিকা। একটা কি স্থায়ী কণিকা, একটা আছে কি অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকার মধ্যে আছে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা হচ্ছে মূল। প্রত্যেকটা পরমাণুর মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এইটা, এই তিনটা থাকবেই থাকবে। পরমাণু বলতে কি এই ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকবে নাকি। আচ্ছা গেল, এটা কোন থাকবেই। আচ্ছা গেল, এরপর অস্থায়ী মূল কণিকা সেটা হচ্ছে পাইয়ন মেসন নিউট্রিনো ইত্যাদি, এরকম আরো অনেক আছে। কথা কি বলছো বুঝছো? ভালোভাবে খেয়াল করবা। এগুলো কেন নোটবুক তোমাদের আছে না, এগুলো খেয়াল করবা। নোটবুকের জন্য এইসব জিনিস দরকার। আমি বারবার বলি যে অনেক নোটবুক করে কি জানো, অনেকে খালি গাইড মুখস্থ করে, নোটবুক মুখস্থ করে, এত মুখস্থ করার দরকার নাই। একটা অধ্যায় তুমি ভালোভাবে করো, দেখবা তুমি সব কিছু পারবা। না অস্থায়ী বলা সেটা সব মধ্যে থাকবে না, ঠিক আছে? এই সম্পর্কে বিস্তারিত তোমরা যখন বড় হইলে জানতে পারবা, ঠিক আছে? তারপর আমরা যতটুকু দরকার সেটা জানাবো। পাইয়ন মেসন নিউট্রন এটা সবসময় থাকে না, কিন্তু এইগুলো থাকবে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ঠিক আছে? ইলেকট্রন প্রোটন নিউট্রন। আচ্ছা এটা কি শেষ? মানে শেষ?
এখানে মূল কণিকা দেখো, তাহলে মূল কণিকা দুই একটা আছে কি স্থায়ী, আরেকটা আছে কি অস্থায়ী মূল কণিকা। স্থায়ী কণিকা কি তোমরা একটু দেখো, দেখে পড়া শেষ জায়গায় মুখস্থ হবে, তোমরা একটু চিন্তা করো, বাসায় বেশি পড়া লাগবে না। দেখো সবসময় বোর্ডের দিক খেয়াল করবা, দেখবা কি দ্রুত কি পড়া হয়ে যাবে। কি বলছি বুঝছো? হ্যাঁ দেখো তাহলে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূলগুলো কি পাইন, মেসন, নিউট্রন নাকি? আচ্ছা দেখো খেয়াল করো, এখন আমরা পরমাণু গঠন শিখবো, ঠিক আছে? পরমাণু গঠন মনোযোগ সহ খেয়াল করো, ঠিক আছে? পরমাণু গঠন খেয়াল করো, পরমাণু গঠন সম্বন্ধে দেখো আমরা রাদারফোর্ডের পরমাণু মানে জানবো, ঠিক আছে? এর আগে পরমাণু বিষয়টা কি খেয়াল করো, মনোযোগ সহ খেয়াল করবা। দেখো একটা পরমাণু, এই যে আছে একটা পরমাণু, সাধারণত তোমরা বই খাতায় আঁকবো কিরকম, আমরা খাতায় কি এরকম এরকম গোলগোলা কিনা, এই গোলগোলা কি নাকি? কিন্তু এটা 3 ডাইমেনশনাল তোমাদের দেখাবো আমি পরে, এক ক্লাসে এইগুলা যে যেগুলো করাবো সব 3 ডাইমেনশনাল দেখাবো, শুধুই পড়াবো না, সবকিছু দেখাবো। তো আমাদের এই বোর্ডটাতে মূলত কিনা কি কারণে তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতা দেখানোর জন্য। তো এই যে পরমাণুটা কেমন এটা তোমাদের দেখাবো, এই যে কক্ষপথ গুলা কেমন, কোন কক্ষপথ করে, এই যে টোটাল বিষয়গুলা, এই যে অরবিট গুলা, অরবিটাল গুলা, টোটাল বিষয়টা তোমাদের দেখাবো, ঠিক আছে? কথা কি বলছি বুঝছো? তাহলে পরমাণু, একটা পরমাণু কি থাকবে কেন্দ্র, এই যে একটা কি থাকবে কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটার নাম আছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে কি নিউট্রন। একটা হচ্ছে প্রোটন, একটা কি নিউট্রন। আর এই যে বাইরের যে কক্ষপথ গুলা, এই কক্ষপথ গুলা থাকবে কি এইগুলা, এইগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? তো প্রোটনের একটা চার্জ আছে, প্রোটনের চার্জ আছে ধনাত্মক বা পজিটিভ, যেটা বলি কি পজিটিভ, ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, মনে রাখবে। আমি বারবার বলে দেখো এগুলো মুখস্থ বিষয় না, মাথার মধ্যে রাখবা, যে সময় জিজ্ঞেস করো সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? যে সময় জিজ্ঞেস করো কি সাথে সাথে বলতে হবে। একটা নিউক্লিয়াস কি, একটা পরমাণু, পরমাণু গঠনটা কি, পরমাণুতে কি থাকবে, পরমাণু একটা কেন্দ্র থাকবে। এটা আমার কথা না, এটা কি বিজ্ঞানীদের ধারাবাহিক বিশ্লেষণের মধ্যে চলে আসছে, ঠিক আছে? ধারাবাহিক বিশ্লেষণের মধ্যে। তো পরমাণুটা নিউক্লিয়াসের এক প্রথম আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। সেটা আমরা আসবো সামনে। দেখো নিউক্লিয়াস, কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকবে, কি কি? প্রোটন এবং কি নিউট্রন। প্রোটন এবং কি নিউট্রন। প্রোটনটা হচ্ছে কি ধনাত্মক চার্জ, চার্জ আছে নাকি? নতে কি নাই, নতে নাই মানে চার্জ নাই, হ্যাঁ নতে কি নাই, চার্জ নাই। আর ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ আছে কি ঋণাত্মক, ঠিক আছে? তাহলে পথে কি প্রোটন পজিটিভ, পথে পজিটিভ কি প্রোটন পজিটিভ, তাহলে এটা কি ধনাত্মক। আর নতে কি নাই, নাই নেগেটিভ, নো নো মানে নাই, নেগেটিভ পড়বে নাই। আর ইলেকট্রনের চার্জ আছে কি নেগেটিভ। কথা ক্লিয়ার? কথা কি বলছো বুঝছো? একটা জিনিস মনে রাখবে এখানে, যে এই প্রোটন, প্রোটন চলাচল করে না, ইলেকট্রন চলাচল করতে পারে, সেই বিষয়ে আমরা সামনে আসবো। তাহলে একটা পরমাণুর গঠনটা এটাই। তাহলে দেখো পরমাণুর একটা কি থাকবে কেন্দ্র থাকবে, পরমাণু কি থাকবে কেন্দ্র থাকবে, এই কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস, মনে রাখবে। পরমাণুর একটা কি থাকবে কেন্দ্র থাকবে, কেন্দ্রের নাম আছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে প্রোটন এবং নিউট্রন থাকবে। প্রোটনের চার্জ আছে পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নাই। এরপর ইলেকট্রন থাকবে কি কক্ষপথে বাইরে ঘূর্ণায়মান থাকবে। এই পর্যন্ত থাকে আপাতত, সামনে আরো আছে। বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা কি বুঝতে পারছো? এই কথা হবে না, খেয়াল করো, মনোযোগী হবা, সবাই মনোযোগী হবা। কারণ আমি চাই এখান থেকে তোমরা 100% নিয়ে যাবা। বাড়িতে গেলে দেখো এগুলোতে কারোর কাছে প্রশ্ন করতে পারবা না, পারবা? আমার কাছে প্রশ্ন করবা, আমার কাছে শিখে নেবা। এটা যদি বাবা মাকে বলতে পারো স্যারে আমাদের বুঝায় নাই ভালো হবে, কিন্তু বাবা মাকে বলবা যে মা এই নিউক্লিয়াস কি বুঝাই দাও, এটা বলবো। বরং বাবা মাকে যে এই যে স্যারে বুঝায় নাই এই কথাটা বলতে পারো, এটা প্রশ্ন করো। প্রশ্ন করার পরে যে আমি না বুঝাই যাই বলবা স্যারে বুঝায় নাই, ঠিক আছে? আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করার পরে শিখে নাও জায়গা থেকে। আর মনোযোগ সহকারে এখানে দেখবা, যাতে একবারে কি কাভার হয়ে যায়। কারণ কি আমরা চেষ্টা করবো কি পড়ার অনেক ধাপ আছে, প্রথমে লেকচার দেবো, তারপর শিখতে দেবো, প্রশ্ন পড়াবো, নৈবদিক পড়াবো, সৃজনশীল প্রয়োগ করবো, অনেক কাজ আছে না? ঠিক আছে, অতএব খেয়াল করো। দেখো আমরা যে তিনটা কণিকার কথা বলছি, একটা প্রোটন, একটা নিউট্রন, একটা কি ইলেকট্রন, ঠিক আছে? এই দেখো প্রোটনকে পি দ্বারা প্রকাশ করবো, নিউট্রনকে এন দ্বারা, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করবো। এখন প্রকৃত ভর, প্রোটনের ভর ভালোভাবে খেয়াল করবা। প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। গ্রাম যদি এটা কেজিতে আসে কত হয় বলতে পারো? দেখো এখানে কিন্তু তিনটা বাইরে যাবে, মানে 1.67 × 10⁻31 কেজি। কথা ক্লিয়ার? ওই 1000 দিয়ে ভাগ করবে নাকি? আচ্ছা দেখো যখন এখানে দেখো এটা হবে ঠিক একেবারে তিনটা বেড়ে যাবে, এই 31 হবে করে তোমাদের সাথে 27 হবে। আমি তো তোমাদের সাথে তাল ধরে কি হবে 27 হবে।
তোমাদের সাথে তাল দিয়ে দিচ্ছি নাকি, ঠিক না? আর আর এখানে কত, এখানে সাথে এখানে কত, 31 হবে কেজিতে যখন নিব, ঠিক আছে? তাহলে ভরটা মুখস্থ রাখতে হবে। কেন? এটা নোটবুক দিকে থাকে, ক প্রশ্ন থাকতে পারে, এক কথা নাকি? আচ্ছা, এরপর প্রকৃত আধান, এই দেখো আধানটা, প্রোটনের আধান কত, প্লাস 1.6 × 10⁻⁹ কুলম। আর কি নিউটনের কোনো চার্জ নাই, ইলেকট্রনের কি একই চার্জ কিন্তু ঋণাত্মক, এর জন্য প্লাস আর এর জন্য কি মাইনাস, সংখ্যায় সেম, সংখ্যায় কি সেম। বিষয়টা কি বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো? এগুলো তোমাদের যে নতুন বই দিবে ওই বইয়ের মধ্যে আছে। বই বলতে কি, তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে, ওই এসএসসি পরীক্ষার্থীদের যে বইটা এবছর যারা 25-এ, ওই বইটা তোমাদের বইটা সেম। বুঝছো? যদি পারো তো পুরোনো বই সংগ্রহ করবা, তাছাড়া আমরা যদি দিব ওইগুলো পড়বা, কয়েকজন শিখে দেবো পড়বা। কিন্তু কি এবার এখন আমাদের মনোযোগ সঙ্গে খেয়াল করো, এই যেগুলো পড়াবো কিন্তু সব মুখস্থ রাখতে হবে, পারবা? তুমি বুঝতেছো? যা পড়াইছে তুমি বুঝছো? সত্য বুঝছো তো? আর বুঝছো এতক্ষণ যা পড়াইছি বুঝছো? হ্যাঁ, এগুলো কিছু কিছু তো তোমরা 9-এ পাইছো, পাইছো না? হ্যাঁ, আচ্ছা দেখো এখন গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো লাগবে, মনোযোগ সঙ্গে খেয়াল করবা, এগুলো লাগবে। এগুলো কি আসলে? এগুলো প্রতীক দিয়ে বোঝানো হয়েছে, খেয়াল করো, মনোযোগ সঙ্গে খেয়াল করো। এদিকে এই জিনিসটা ভালোভাবে খেয়াল করবা। এটা এক্স, এখানে এ, মানে বামের উপরে এ, বামে নিচে কি জেড, আর উপরে এম প্লাস মাইনাস দিলাম। এই এক্সটা আছে কি মৌলের প্রতীক, এটা আছে কি মৌলের প্রতীক। কিরকম দেখো, এইখানে এনে দেওয়া আছে না, এনে দেওয়া আছে, এনে আছে কি সোডিয়াম প্রতীক, মৌলের প্রতীক। আর বামে এ, উপরে এ আছে কি ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যাটা কি বা নিউক্লিয়ন সংখ্যাটা কি পরবর্তীতে আসছে, দেখো বা যেটা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এই বামে এখানে লিখতে হবে। এই যে এখানে এটা আছে কি, এটা আছে কি 11 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। যেমন মনে করো আমি যদি এরকম লিখতাম Na23, আর এখানে কত 11, এখানে লিখতাম কি প্লাস, এই লিখছি। এখন এখানে কি কি লেখা যায়, এটা কি লেখা যায় বলো তো? Na কি সোডিয়ামের প্রতীক, কি মানে এটা দ্বারা তোমাদের বলো কি বুঝো, তাহলে সোডিয়ামের প্রতীক, কথা ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর 23 দ্বারা কি বুঝো, সোডিয়ামের ভর সংখ্যা নাকি, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এরপরে কি 11 দ্বারা কি বোঝায়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। দেখো এখানে কি বুঝি, এখন এখানে আমরা কি নিউট্রন কি জানতে পারি? অবশ্যই পারি। ভর সংখ্যা থেকে দেখো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বিয়োগ দেই তাহলে আমাদের কি নিউট্রন সংখ্যা হবে, কি নিউট্রন সংখ্যা। এখানে আমরা নিউট্রন সংখ্যা বের করি, দেখো নিউট্রন সংখ্যা যদি আমরা বের করতে যাই তখন কি হবে, এই ভর সংখ্যা থেকে 23 - 11 সমান কত 12, কথা ক্লিয়ার? এখন এখান থেকে আমি কি বললাম, দেখো সোডিয়ামের প্রতীক পাইলাম, ভর পাইলাম, প্রোটন পাইলাম, নিউট্রন পাইলাম, ইলেকট্রন কি পাইছি? ইলেকট্রন সাধারণত এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন তত। এখানে এখানে কি, এখানে দেখো প্লাস আছে না, প্লাস মানে একটা কমবে, প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করার পরে ধনাত্মক হয়, কিভাবে তোমরা পাবো সামনে একটা প্লাস বা কি মাইনাস, এখানে মাইনাস একটা কি ইলেকট্রন কমছে, কমার কারণে কি থাকার কথা ছিল কি 11টা, প্রোটন যত ইলেকট্রন তত, প্রোটন যত ইলেকট্রন তত, কিন্তু এখানে প্লাস হওয়ার কারণে কি একটা কম হবে, বিপরীত কথা, প্লাস আছে এক মাইনাস করে দেবো, 2 থাকলে 2 মাইনাস করে দেবো, অর্থাৎ ইলেকট্রন হবে কত 10, ইলেকট্রন কত হবে, ইলেকট্রন হবে কত 10। তাহলে এইটা দেখো তোমরা না এই যারা আসছো সায়েন্স পড়তেছো এই জিনিসটা দেখা তুমি বলতো, মনে করি দিলাম mg দিয়া 2+, এখানে দিলাম কত 24, একদম 12, এটা কি বুঝায় তোমরা বুঝবা, অন্য কেউ কি বুঝবে? এটা যারা সায়েন্স পড়ে না বাই করে তারা কি এগুলো বুঝবে? এবার ওরা কি ধরে লাগছে mg, মানে mg তো মেগিলো রুসো হয়, হয় না, হয় না, 2+ মানে 2 পেটি খাওয়াবে আর এরকম হইতো নাকি, তাই না, মানে 24 টাকা দাম 12 টাকা ছাড় নাকি, এরকম হইতো না? হ্যাঁ, আচ্ছা, কিন্তু যারা সায়েন্স পড়ে তারা বলবে না এমজি হচ্ছে কি ম্যাগনেসিয়াম, 24 হচ্ছে তার ভর, 12 হচ্ছে কি প্রোটন সংখ্যা, 2টা হচ্ছে আয়ন বা চার্জ, আর 2টা ইলেকট্রন ত্যাগ হয়েছে, আর তার ইলেকট্রন সংখ্যা হবে 10, কথা ক্লিয়ার? এটা হচ্ছে সাধারণ স্টুডেন্ট এবং কি সায়েন্স স্টুডেন্টের মধ্যে পার্থক্য, কথা কি বলছো তো? এটা হচ্ছে সাধারণ স্টুডেন্ট আর কি সায়েন্স স্টুডেন্টের পার্থক্য দেয় একটা বিষয় সঠিকভাবে জানা, কথা কি বলছো তো? আচ্ছা, তাহলে তোমরা এই বিষয়টা কি বুঝতে পারছো? এখন যে কোনটা তোমাদের যদি এভাবে দেখা দাও
AL 3 প্লাস 27 13 এটা যদি দেই তাহলে এখান থেকে বলতে পারবো না? কেন পারবা? হ্যাঁ আরে তোমরা কি আরে দেখো পারবা এগুলো পারবা পারবা এটা কে বুঝে না আমাকে বলো স্যারকে বুঝি নাই এটা বুঝে নাই কেউ আসো আসো এমন কেউ আসো যে স্যার এই যে এটা কি এল দ্বারা বুঝাইছে কি এল দ্বারা বুঝাইছে কি অ্যালুমিনিয়াম এল দ্বারা বুঝাইছে অ্যালুমিনিয়াম নাকি হ্যাঁ এবার কি আচ্ছা আচ্ছা দেখো ওকে বুঝছো এটা পাবো না আচ্ছা গেল আমরা পরবর্তী ধাপে যাই আরো করাবো পারমাণবিক সংখ্যাটা কি আর ভর সংখ্যাটা কি একটু যে আমরা করছি দেখো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দেখো খুবই গুরুত্বপূর্ণ এই সংখ্যা লিখো তুমি একবার বলতেছি সংখ্যা লিখো লিখো সবাই
খেয়াল করো, খেয়াল করো, শুনতে পাচ্ছ? হ্যালো, দেখো এখন আমরা পাউনির সংখ্যা, এটা আমরা কি করো না, করো না, এখানে এই যে কত ক্ষতে আসবে বা তোমাকে জানতে ভালো হবে নাকি? কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের কি পারমাণবিক সংখ্যা। সহজ করা, এটা পারো না? সহজ নাকি? এরপর দেখো এটি একটি কি পরমাণুর নিজস্ব সত্তা বা তার পরিচয়। একবারে কি প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা হচ্ছে একবারে মৌলিক ধর্ম, এটার কোনো পরিবর্তন নাই। মনে করো তোমাদের ক্লাসে রোল নম্বর 1 একজনেরই আছে, রোল নম্বর 2 একজনেরই আছে, রোল নম্বর 5 একজনেরই আছে। তাই পারমাণবিক সংখ্যা হলো একটা বলে একটাই আছে, একটা বলে কি একটাই আছে। কথা কি বুঝলো? একটা বলে কি একটা, যেমন কি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1, সোডিয়ামের কত 11, ঠিক আছে? 21 নম্বরে কি আছে স্ক্যান্ডিনিয়াম নাকি? তো দেখা যাচ্ছে যে কি যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা একটা, এটা নিজস্ব সত্তা, এর কোনো পরিবর্তন নাই। আর দেখো এবার ভর সংখ্যা, ভর সংখ্যাটা হচ্ছে কি এই সহজ করা যায় কি প্রোটন এবং কি নিউট্রন সংখ্যার যোগফল, প্রোটন এবং কি নিউট্রন সংখ্যার যোগফল, সেটা হচ্ছে আমাদের কি ভর সংখ্যা। এই ভর সংখ্যা আট নাম কি নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা আট নাম কি নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা কি? নিউক্লিয়ন সংখ্যা আছে ভর সংখ্যা, ভর সংখ্যা মানে কি ওই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় কি নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। মনে থাকবে? কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার বুঝছো? মনে রাখবে যে কত আসবে নিউক্লিয়ন সংখ্যা কি, কি লিখবা? হ্যাঁ হ্যাঁ বুঝছো? হ্যালো আসসালামু আলাইকুম। জি স্যার, এই তো আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, কিছুক্ষণ পড়াইছি স্যার। আরো না এখনো ছাড়ি নেই স্যার, আরো এই কয় মিনিট, আরো 5-10 মিনিট পড়াবো স্যার। না হবে না স্যার, একটা ক্লাসটা শেষ করি স্যার। ওই তো শুরু করছি কয়টায়, ওরা তো আসছে অনেক আগে, 3:30টার পরে শুরু করছি, প্রায় 4টা বাজে গেছে, কিছুক্ষণ আগে শুরু করছি, 40-এর দিকে শুরু করছি। ঠিক আছে জি স্যার, আসসালামু আলাইকুম। দেখো খেয়াল করো, একদিকে খেয়াল করো, এরপরে কি, এরপরে যাবো আমরা। দেখো এটা সব বুঝছো, যেমন ইউরেনিয়াম, ইউরেনিয়াম কত, ইউরেনিয়াম 238। ভর সংখ্যা কোথায় লিখতে মনে আছে? একটা প্রতীকের বামে ঠিক করে উপরে করে, মনে রাখবে? হ্যাঁ ভর সংখ্যা মনে রাখবে? হ্যাঁ হ্যাঁ মনে রাখবে, একটা প্রতীকের বামের উপরে দিকে, মনে রাখবে? বুঝছো? তুমি বুঝতেছো? ওকে তুমি বুঝছো? আচ্ছা আসলে কি ছেলেদের মধ্যে হাবিব, হাবিব তুমি যেখানে থাকো আসলা না নাকি? আর মাস সারিতে এসি পাস হয়ে গেছে। শোনো তোমাদের বারবার বলি, আনন্দ সহকারে পড়াশোনা করবা, সায়েন্স দেখা সহজ, আসলে সহজ পড়াশোনা করলেই। এই শেষ পর্যায়ে চলে আসছি পুরা, খেয়াল করো। আচ্ছা আজকে ক্লাসে প্রায় শেষ পর্যায়ে। দেখো এরপরে আমরা যা শিখবো সেটা হচ্ছে কি, খেয়াল করো, আমরা শিখবো যে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের কি পরমাণু মডেল বা সৌর মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর মডেল। এখন খেয়াল করো, বিজ্ঞানী রাদারফোর্ড স্যার না, এটা আসলে কালারটা চেঞ্জ হয়ে গেল। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিচ্ছেন সেটা দিতে দেয়া উনি যে পরীক্ষাটা করছেন তার একটা ছবি এখানে দেখানো হয়েছে। দেখো বিজ্ঞানী রাদারফোর্ড বা ওনার দল, পুরো একটা দল নাকি টিম, উনি তো একলা না, ওরা টিম টোটালি কি এই যে পরমাণুর সম্পর্কে যে গঠনটা আমরা বললাম, যে পরমাণুটা নিউক্লিয়াসে, ঠিক আছে, এই সব বিষয়গুলো বললাম, যে তার কক্ষ আছে, ইলেকট্রন আছে, বললাম
এই সিদ্ধান্তটা যে উনি আসছে এমনি এমনিতে তো আসে নাই, উনি একটা পরীক্ষা করছে, সেই পরীক্ষার মাধ্যমে খেয়াল করো, সেই পরীক্ষাটা উনি করার সময় যে পরীক্ষাটা থেকে সিদ্ধান্ত সেটা একটা পিকচার এখানে আমরা দেখি। কিরকম দেখো, উনি করছে কি একটা মনে করো একটা কি থেকে যন্ত্র থেকে কি করছে, তারা আলো দিচ্ছে, কোন করে আলফা কণা পাঠাইছে, সামনে একটা পরমাণু আছে, এখানে একটা পর্দা ছিল, ওটা আমাদের দরকার নেই। দেখো জিঙ্ক সালফেট পর্দা ছিল, এখানে একটা পর্দা আছে, ঠিক আছে এখানে। এখন কথা হচ্ছে যে কি, যে উনি যখন এখান থেকে আলফা কণা কি হচ্ছে, আলফা কণা স্রোত দিচ্ছে, আলফা কণা হচ্ছে একদমই হিলিয়াম কণা, একদমই কি কণা, হিলিয়াম কণা। এটা হচ্ছে ধনাত্মক, এটা কি পজিটিভ, আলফা কণা হচ্ছে কি পজিটিভ, বুঝেছে? আলফা যে কণাটা সেটা হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে, আলফা কণা হচ্ছে পজিটিভ কণা। এই হচ্ছে মাঝে মাঝে 2 প্লাস আছে, 2 প্লাস 2 প্লাস, এগুলো হচ্ছে পজিটিভ বুঝাইছে। এখন যখন উনি এই আলফা কণার একটা স্রোত দিচ্ছেন, আলফা কণাকে একটা স্রোত দিচ্ছেন, তখন উনি কিছু কিছু জিনিস দেখছে, কিছু কিছু আলফা কণা সরাসরি ভেতরে চলে গেছে, কিছু কিছু আলফা কণা একটু বেঁকে চলে গেছে, কিছু কিছু আলফা কণা ঠিক বিপরীত দিকে, এই দেখো বিপরীত দিকে ফিরে আসছে। 3টা ঘটনা ঘটছে, দেখছো? খেয়াল করবে কয়টা ঘটনা? 3টা ঘটনা, 3টা ঘটনা ঘটছে, দেখছো? বসো, এই রুমে বসো, এই রুমে আসো তোমরা, আশিক এই রুমে আসো, রুমে আসো। আচ্ছা দেখো, তাহলে 3টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে কি, যে কিছু কিছু আলফা কণা দেখছো পুরোপুরি ভেতরে চলে গেছে, কিছু কিছু আলফা কণা কি অল্প অল্প পরিমাণ বেঁকে গেছে, দেখছো? আর কিছু কিছু আলফা কণা বিপরীত দিকে চলে গেছে। এখান থেকে তিনি সিদ্ধান্ত নেন, কি সিদ্ধান্ত নেন, যে যে আলফা কণাগুলো ফিরে আসছে, দেখো এটা কি, এটা হচ্ছে 2 প্লাস নাকি পজিটিভ, হিলিয়াম না, হিলিয়াম কণা পজিটিভ কণা, এদিকে দেখো আবার ফিরে আসছে, ভালো বুঝো। হ্যাঁ, তখন কি ফিরে আসছে, যে এখান থেকে সিদ্ধান্ত নেন, দেখো একটা দেয়ালে বাধা পাইছে, বাধা পাই কি আবার ফিরে আসছে, দেয়ালটা নিশ্চয়ই কি আমি যে জিনিসটা পাঠাইছি তার চেয়ে ভারী, ভাই না রেখে ফিরে আসতো, অথবা যে চার্জ পাঠাইছি ধনাত্মক চার্জ পাঠাইছি, ওইখানে ধনাত্মক চার্জ আছে, যে কারণে কি বিকর্ষণ ক্রিয়া ফিরে আসছে। সিদ্ধান্ত আসে না, আসে যে আমি পাঠাইছি কি একটা ভারী কণা পাঠাইছি, এবং ভারী কণাটা ফিরে আসবে কখন, যদি এখানে দেয়ালটা হালকা হইতো, আমি একটা গতিতে পাঠাইতাম, তাহলে দেয়াল ভাঙে নিয়ে চলে যেত, কথা খেয়াল করে। কিন্তু তখন উনি করছে কি, কিছু আলফা কণা পাঠাইছে, কিছুটা পুরোপুরি বিপরীতে ফিরে আসছে। এখানে উনি নিচ্ছে মাঝে চিন্তা আছে, মাঝে একটা কি কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটা আছে ভারী বস্তু, এখানে কি সকল ভর থাকবে, এটা উনি সিদ্ধান্ত, এবং এটার নাম দিচ্ছেন উনি কি নিউক্লিয়াস। এবং যেহেতু আলফা কণা কি পজিটিভ ফিরে আসছে, অন্য কোনো কণা যদি তারা আকর্ষণ করতো ফিরে আসছে, অর্থাৎ আলফা কণা যেহেতু পজিটিভ, তাহলে কেন্দ্রটাও কি পজিটিভ হবে, পজিটিভ না হলে সে ফিরে আসতো না। কথা কি হয়েছে? এখান থেকে সিদ্ধান্ত নেন। ইনি কিছু কিছু আলফা কণা কি একেবারে কি ভেদ করে দেয়, একেবারে কি ভেদ করে দেয়, এর জন্য সিদ্ধান্ত নেন পরমাণু কি অধিকাংশ কিন্তু ভেদ করে দেয়। এখানে আমি 3টা দেখাইছি রেখা, আরো বেশি ভেদ করে দেয়। এতে করে সিদ্ধান্ত নেন পরমাণু অন্যান্য অঞ্চল কেন্দ্র পরমাণু যেগুলো সেটা বাদ দিয়ে অন্যান্য অঞ্চলে কি হয়, বেশি বেশি গুলা কি করছে ভেদ করে চলে গেছে, মানে বুঝেছে অন্যান্য জায়গাটা কি হয়েছে ফাঁকা আছে, কি আছে ফাঁকা আছে, কথা কি কত কি ফাঁকা আছে, তাই তো? তো উনি এই যে দেখো সিদ্ধান্ত গুলো নেয়, দেখো এই যে সিদ্ধান্ত কি এই পরীক্ষা থেকে নেয়, এই পরীক্ষা থেকে উনি যে সিদ্ধান্ত নেয় রাদারফোর্ড, সেটা আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং এই মডেলটা উনি যখন তুলনা করছে, তখন উনি এখানে সূর্য চারিদিকে গ্রহের মতো এই কথাগুলো উচ্চারণ করছে, এটাকে বলা হয়েছে কি সৌর মডেলে বলা হয়। এই টোটাল কথাগুলো উচ্চারণ করে, এই জন্য এটাকে কি সৌর মডেল বলা হয়েছে বা রাদারফোর্ড পরমাণু মডেল বলা হয়েছে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা তোমরা এই 9 পড়ছো, যে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছো না? এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা, অর্থাৎ এখানে স্বীকার্যতা দুইটা জিনিস, একটা স্বীকার্য মানে তিনি যেটা স্বীকার করছেন, আর স্বীকার করার পরে বলতে হবে আমি আজকে একটু ভালো কিছু করলাম, কালকে আমার সমালোচনা হবে, এখানে সমালোচনা না থাকলে কাজের কি সফলতা নেই, ঠিক আছে? সমালোচনা থাকবেই। তো ওই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের কিছু কি আছে সমালোচনা তৈরি করছে, আর সমালোচনা তো আর বলা যায় না যে অবদ্ধতা দেখায়, এটা বলা হচ্ছে সীমাবদ্ধতা, অর্থাৎ রাদারফোর্ড যতটুকু আলোচনা করছে এর বাইরে উনি চিন্তা করতে পারে নাই, এর কিন্তু সীমাবদ্ধতা আছে, পাইছে না? তো রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য এবং সীমাবদ্ধতা এই দুইটা জিনিস তোমরা ভালোভাবে কি পড়ে আসবা, তোমাদের আগের বই আছে বা তোমরা সংগ্রহ করবা, এবং যা পড়াইছি টোটাল বিষয়টা পড়বা, পারবা না? এক বইটা আসলে পুরো পড়ানোর সম্ভব, পুরো পড়ালে কিছু তোমার মাথায় ঢুকবে না, পারবা? বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা তোমাদের খেয়াল করো, আর তোমাদের কিন্তু শেষ না, একটু খেয়াল করো, বসো, আমি লাইভটা শেষ করে দিই নাকি? এত লাইভ নেই, কিন্তু লাইভে একটা শেয়ার করে না, বদক কে তুমি বলবো না কিছু, কে আর কি বুঝছো, তোমরা বুঝছো, সবাই বুঝছো, বুঝছো?
বুঝছো, এদিকে আছে, এদিকে আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে, নাকি?